আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। অবশেষে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। ব্যারিস্টার রুমিন ফারহানা আজ থেকে অনেক মাস পূর্বে একটা কথা বলেছিলাম। ব্যারিস্টার রুমিন ফারহানাকে যেদিন বহিষ্কার করা হয় সেদিন বলেছিলাম বর্তমান সরকার অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে, ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান সরকারের সংসদে সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে যাবে। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদকে উত্তপ্ত রাখবে। ব্যারিস্টার রুমিন ফারহানার প্রেসার এই সরকার নিতে পারবে না, সেটা আজ সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমাণ করে দিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানার মতাদর্শ কিংবা তার আদর্শ কিংবা ব্যক্তিগতভাবে তাকে আপনারা অপছন্দ করতেই পারেন, কিন্তু ক্ষমতাকে বারবার প্রশ্নবিদ্ধ করা, ক্ষমতাকে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখানো, ক্ষমতার মসনদকে তর্কের মধ্যে রাখা, এই কাজটা ব্যারিস্টার রুমিন ফারহানা করে গেছে। আওয়ামী লীগের শাসনামলে 17 বছর ব্যারিস্টার রুমিন ফারহানা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম মেইনস্ট্রিম মিডিয়াতে নিজেকে উত্থাপন করেছে, নিজেকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে, বাংলাদেশ আওয়ামী লীগের গভীর সমালোচনা করেছে, কঠিন সমালোচনা করেছে, এটা কিন্তু আমরা দেখেছি। এখন এই মুহূর্তে বিএনপি সব থেকে বড় বিপদে পড়বে ব্যারিস্টার রুমিন ফারহানার কারণে। গত কয়েকদিন থেকে দেখছিলাম গণমাধ্যমগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যারিস্টার রুমিন ফারহানা এনসিপিতে যোগদান করতেছে, ওই দলে যোগদান করতেছে, সেই দলে যোগদান করতেছে। এটা নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা অলরেডি ডয়েচে ভেলেতে তিনি বলে দিয়েছেন তিনি আপাতত কোনো দলে যোগদান করছেন না। এটা ব্যারিস্টার রুমিন ফারহানার একটা চমৎকার সিদ্ধান্ত, কারণ তিনি যে ব্যক্তিগত ইমেজ সৃষ্টি করেছেন, এখন যদি অন্য কোনো দলে যোগদান করেন সেই ইমেজটা আর থাকবে না, তার যে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে সেটা আর থাকবে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য, তাকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য সমর্থকরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, কারণ সেই অঞ্চলে চাইনি বিএনপি ক্ষমতায় আসুক। আর ব্যারিস্টার রুমিন ফারহানার মারাত্মক জনপ্রিয়তা আছে, কারণ তার পিতা একজন ভাষা সৈনিক অলি আহাদ। এই জায়গা থেকে তার একটা সিম্পেথির জায়গা তিনি পেয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আজ সংসদে যেই বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্য সম্পূর্ণ শেষ করার পূর্বেই সরকার সংসদে তার মাইক্রোফোন সুইচ অফ করে দিয়েছিল, সেই বক্তব্যটা প্রিয় দর্শক আপনাদের দেখা উচিত। আমি জানি অনেকে দেখেছেন ইতিমধ্যে, তারপরেও আবার একটু দেখেন। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামি বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলা তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। বর্তমান সরকারের জ্বালানি মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী, এই 4টা মন্ত্রী, আরো একটা আছে স্বাস্থ্যমন্ত্রী, আমি নিশ্চিত হয়ে বলতে পারি এরা সম্ভবত সব সময় নেশার ঘুরে আচ্ছন্ন থাকে, এরা সব সময় নেশাগ্রস্ত থাকে, এরা অনেকটা মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে। কেন বলছি দেখেন, কয়েকটা সংবাদের হেডলাইন দেখেন। ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 9% কমে গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম 9% কমে গেছে, কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার গতকাল প্রজ্ঞাপন জারি করে তেলের দাম বাড়িয়েছে। জ্বালানি মন্ত্রী সে বলতেছে বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য। বিশ্ববাজারে 9% তেলের দাম কমে গেছে, কিন্তু সরকার প্রতি লিটারে 20 টাকার মতো তেলের দাম বাড়িয়েছে। এই হচ্ছে বাংলাদেশের মন্ত্রীদের অবস্থা।
সিলিন্ডার গ্যাস, এলপিজি গ্যাস গত 17 দিনের ব্যবধানে 570 টাকা গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। আজ এক প্রজ্ঞাপন দেখলাম, মেন স্ট্রিম মিডিয়াগুলোতে সংবাদ প্রকাশ হয়েছে, বাড়লো এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডার 1940 টাকা। 12 কেজির সিলিন্ডার 1940 টাকা মূল্যে আপনাদেরকে কিনতে হবে। এখন আপনাদের রান্নার চুলা জ্বলবে না, মধ্যবিত্ত যারা আছেন তাদের রান্নার চুলা জ্বলবে না, এটা বুঝাই যাচ্ছে। এবং এই সিলিন্ডার গ্যাসের দাম আরো বাড়বে, ক্রমান্বয়ে বাড়বে, এটা কমবে না। বাংলাদেশের ডিএপি সার কারখানা, একটা মাত্র ডিএপি সার কারখানা, সেটা বন্ধ হয়ে গেছে। বাসের ভাড়া, বাসে 64%, লঞ্চে 1.5 গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর মাই কান্ট্রি। আই হ্যাভ এ প্ল্যানের চমৎকার বাস্তবায়ন চলতেছে বাংলাদেশের বর্তমান সংসদে। বর্তমান সরকার চমৎকার ভাবে বাস্তবায়ন করছে। আমাদের কার্ড বাবা, আমাদের তেল বাবা, আমাদের জ্বালানি বাবা, আমাদের স্বাস্থ্য বাবা, আমাদের সার বাবা, আমাদের শিশু মুক্তিযোদ্ধা, তিনি চমৎকার ভাবে তার প্ল্যান বাস্তবায়ন করছেন। এমন প্ল্যান বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে, বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে, বাংলাদেশের মানুষ হাহাকার করতেছে। ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি একটা আহ্বান থাকবে, আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, ঠিক আছেন, আপনি সমালোচনা করে যান। আপনি তো সবসময় ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, আপনার এই চরিত্রের কারণে আপনাকে ভালো লাগে। আপনি কোন দল করেন, কোন দল করেন না, সেটা দেখার বিষয় না। কিন্তু এই সরকারের অপকর্ম, এই সরকারের স্বজনপ্রীতি, এই সরকারের অনিয়ম, এই সরকারের দুর্নীতি, এই সরকারের সবকিছু তুলে ধরতে হবে। বাংলাদেশের স্টক মার্কেট থেকে 3000 কোটি টাকা গায়েব। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড 3000 কোটি টাকা মূলধন হারিয়ে ফেলেছে। কে চুরি করলো এই টাকা? এখন তো কোনো দরবেশ বাবা স্টক মার্কেট নিয়ন্ত্রণ করে না, তাহলে কে টাকাটা চুরি করলো? 3000 কোটি টাকা হঠাৎ করে হারিয়ে গেল। এগুলোর প্রশ্নের উত্তর আমরা জানি না। আই হ্যাভ এ প্ল্যান এমন ভাবে বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশে, যে প্ল্যান বাংলাদেশের মানুষ অতীতে কখনো দেখেনি। কোন সেক্টরটা ভালো আছে আমাকে একটু বলেন আপনারা, কোন সেক্টর স্বাভাবিক আছে? শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ নাই, শিক্ষার্থীরা ক্লাসে ঠিকঠাক মতো যোগদান করতে পারতেছে না। কৃষকের সার নাই, কৃষকের সেচের জন্য বিদ্যুৎ নাই, তেল নাই। যারা যানবাহন চালায় তাদের জন্য জ্বালানি নাই, তারা যানবাহন চালাইতে পারে না, তাদের পরিবার না খেয়ে থাকে। হসপিটালে হামের টিকা নাই, হসপিটালে যাবতীয় সরঞ্জাম নষ্ট, হসপিটালে আইসিইউ সংকট, সিসিইউ সংকট। কিন্তু আমাদের জ্বালানি মন্ত্রী বলতেছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। জ্বালানি মন্ত্রীর যেই কাজ, সেই কাজ বাদ দিয়ে সে বলতেছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। জাতীয় সংসদে সরকার দল কিংবা বিরোধী দল কোনো নেতা একবারের জন্য বাংলাদেশের এই সংকটগুলো নিয়ে কথা বলেছে? বলে নাই। তারা আছে এটা সংশোধন করতে হবে, এই বিল উত্থাপন করতে হবে, এটার নাম পরিবর্তন করতে হবে, এটার আইন সংশোধন করতে হবে, এইসব নিয়ে পড়ে আছে। বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদা, বাংলাদেশের মানুষের জীবন জীবিকার যে বিপর্যস্ত অবস্থা, এইসব নিয়ে ভাবার মতো সময় তারেক রহমানের নাই। বাবা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। তারেক বাবার দরবারে সব পাগলের মেলা জমে গেছে। এই পাগলরা হয় সিদ্ধি খায়, না হয় সারা রাত নেশা করে, সকাল সকাল ঘুম থেকে উঠে সংসদে গিয়ে আবুল তাবুল বকে। তাদের আচার আচরণ, তাদের কথা বলার ধরন, তাদের সবকিছু দেখে এটা বুঝাই যায় বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে, আপনাদের সর্বনাশ হয়ে গেছে। আপনারা এই সর্বনাশী সরকারের হাত থেকে রক্ষা পাবেন না। যদি রক্ষা পেতে চান, আরো একটা গণ অভ্যুত্থান প্রয়োজন, এবং এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেবে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। দেখেন আপনারা যা ভালো মনে করেন, ভালো থাকবেন। পরিষ্কার বোঝা যাচ্ছে এনসিপির ভেতরে একটা চঞ্চলতা সৃষ্টি হয়েছে, যে এরা সকলে মিলে যুক্ত হয়ে বেশ কিছু পরিচিত মুখ যদি একত্র হতে পারেন, তাহলে বিএনপিকে যে কোনো ঝাঁকি দিলেই তারা এই দলটিকে নিয়ে বিকল্প শক্তি হিসেবে ক্ষমতার কেন্দ্রে চলে যেতে পারবেন। এনসিপিতে যে দলে দলে বিভিন্ন দল থেকে এসে ব্যক্তিবর্গ যুক্ত হবেন, এই খবরটা গত কয়েক সপ্তাহ ধরেই সংবাদ মাধ্যমে ছিল। সাধারণভাবে একটা সরকার নির্বাচিত হয়ে আসার পরপরই সরকার বিরোধী শক্তিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে, মানে সরকার যখনও থিতু হয়ে বসেনি, সকল জায়গায় তাদের বিশ্বস্ত লোকদেরকে বসিয়ে সরকারকে একটা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেনি, এমন অবস্থাতেই সরকারকে টালমাটাল করে ফেলার একটা চেষ্টা করা হয়। এ দফাতেও যদিও বা একটা ভাগাভাগির নির্বাচনের মাধ্যমে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি ভাগাভাগি করে একটা সংসদ সাজিয়ে বসেছে, কিন্তু বিশেষভাবে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা এখনো মেনে নিতে পারছে না, ঠিক জামায়াতে ইসলামীর মতোই, যে বিএনপি একা ক্ষমতায় বসে তাদেরকে একেবারেই অগ্রাহ্য করছে। এমনকি গণভোটের রায়, জুলাই সনদ, তাদের এক রকমের প্রস্তাবনার মধ্যে, পরামর্শের মধ্যে যেসব সংস্কার প্রস্তাব বা অধ্যাদেশ সমূহ ইউনূস সরকার এনেছিল, সেগুলো বিএনপি সরকার
পাশ করিয়ে নিতে রাজি হচ্ছে না। এ অবস্থায় ক্ষমতার ভাগ না পেয়ে এক রকমের অস্থির এবং চঞ্চল হয়ে উঠেছেন জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা। এরই মধ্যে আবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি একটা বিশ্লেষণ ছেপেছে, যেখানে তারা বলেছে যে নেপালে তো তরুণেরা ক্ষমতায় বসেছে এবং নেপালে সংসদে তরুণদের যে পরিমাণ প্রতিনিধিত্ব, বাংলাদেশের তরুণেরা কেন সেটা পেল না, বাংলাদেশে তরুণেরা হোঁচট খেলো কেন? কাজেই এই হোঁচট খাওয়া তরুণদের দলে সম্ভবত নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা কিছুতেই থাকতে চাইছেন না। কারণ ভেবে দেখুন, নাহিদ ইসলাম না হয় চিফ হুইপ হয়েছেন, জামায়াতের সঙ্গে জোট গঠন করে সংসদে যেতে পেরে, হাসনাত আব্দুল্লাহ ভাগাভাগির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছেন, কিন্তু সার্জিস আলম ঠাঁই পান নাই সংসদে, ঠাঁই পান নাই, নির্বাচনে অংশই নিতে পারেন নাই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার মতো প্রবল প্রতাপশালী জুলাইয়ের নেতা, এবং যিনি কিনা পুরো সময়টা জুড়ে শেখ হাসিনার পতনের পর থেকে মন্ত্রী পদে থেকে ক্ষমতার স্বাদ একবার পেয়ে গেছেন। সেই আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকেও এখন ক্ষমতার বাইরে দিন যাপন করতে হচ্ছে। সার্জিস আলমও সংসদে ঢুকতে পারেন নাই। এই অবস্থায় জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ করা ছাড়া কিংবা আবারও তরুণদের সামনে একটা সুযোগ খুব শিগগিরই আসছে, এই আশাবাদের জন্য নিজেদেরকে প্রস্তুত করা ছাড়া জাতীয় নাগরিক পার্টির সামনে তেমন কোনো উপায় নাই। অন্যদিকে খুবই যেই ইঙ্গিত স্পষ্ট নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের এসব চাঞ্চল্যে এবং এনসিপির ভেতরকার এসব অস্থিরতায়, যেসব পক্ষরা মিলে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনটাকে সফল করে তুলেছিলেন, সেই পক্ষগুলো এদেরকে বলছেন যে জামায়াত তাদের জন্য কোনো অপশন নয়, জামায়াতে ইসলামীকে বিএনপি সরকারকে ক্ষমতা থেকে ফেলে দিলেও তারা কোনো বিকল্প বলে মনে করেন না। কিন্তু এই যে জামায়াতের ভরণ পোষণ এবং প্রশিক্ষণে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস, হাসনাতদের মতো তরুণ নেতাদেরকে সামনে নিয়ে যে আন্দোলনটা অনুষ্ঠিত হলো, যেই রাজনৈতিক পক্ষটাকে জাতীয় নাগরিক পার্টির নামে গড়ে তোলা হলো, সেই পক্ষটিকে তারা বিএনপির বিকল্প হিসেবে দেখতে চান এবং তারা এখনো তারেক রহমান সরকার গঠন করায় স্বস্তি পাচ্ছেন না। তারেক রহমানের সামনে যে কোনো বিকল্প নাই তাতেও স্বস্তি পাচ্ছেন না, কিন্তু বিকল্প হিসেবে আওয়ামী লীগকেও তারা আনতে রাজি নন। কাজেই সেই বিদেশি পক্ষটা, পশ্চিমা পক্ষ কিংবা বাংলাদেশের শহীদুল আলম, বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইফতেখারুজ্জামান সহ বাংলাদেশের সুশীল সমাজের বক্তব্য হচ্ছে এই তরুণদেরকে সংগঠিত হয়ে তৈরি থাকতে হবে, যাতে এরপর বিএনপিকে ধাক্কা দেওয়া মাত্র তারা গিয়ে ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হতে পারে। নাহিদ ইসলামরা কিন্তু এই ব্যাপারটা ঢাকাঢাকিও করছেন না। নাহিদ ইসলাম উমরা থেকে ফিরে স্পষ্টতই বললেন যে তিনি মনে করেন যে এই বিএনপি সরকার যে জুলাইয়ের স্পিরিটকে, জুলাইয়ের যে প্রতিশ্রুতি সেগুলোকে ধারণ করছে না, গণভোটের রায় মানছে না, অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করছে না। এখন এমনকি ইউনূস, আসিফ নজরুল এদেরও আবারও পথে নেমে আসা উচিত। কাজেই মনে রাখতে হবে, ক্ষমতার কেন্দ্রে ছিল যে পক্ষটি, তার একটি অংশ জাতীয় নাগরিক পার্টি এখনো রাজনীতিতে সক্রিয়। ডক্টর ইউনূস গ্রামীণে ফিরেছেন, আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন, রিজওয়ানা হাসান বেলায় ফিরেছেন, তারা ছবি দিচ্ছেন তাদের সংস্থাগুলো থেকে বা কাজের জায়গায় ফিরে যেয়ে। কিন্তু মনে রাখতে হবে, ক্ষমতায় আবার ফিরতে তারা সকলেই প্রস্তুত আছেন এবং সেই সক্রিয় রাজনৈতিক পক্ষটিকে এখন গুছিয়ে নেওয়ার কাজ, দায়িত্ব হাতে নিয়েছে নাহিদ ইসলাম সহ তরুণ নেতারা। জাতীয় নাগরিক পার্টিকে যে প্রস্তুত হয়ে উঠতে হবে, উমরা থেকে ফিরে নাহিদ ইসলাম সে কথাটা তখন আরো স্পষ্ট করে বলেন যখন তিনি বলেন যে এ সরকার তো জাতীয় ঐক্যমত্যের সরকার ছাড়া বেশি দিন ক্ষমতায় শান্তিতে থাকতে পারবে না, কারণ খুব শিগগিরই জ্বালানির এই সংকটে অর্থনৈতিক মন্দা দেখা দেবে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে অর্থনৈতিক মন্দার মধ্যে জনমনে যে অসন্তোষ তৈরি হবে, তখন জাতীয় ঐকমত্যের মাধ্যমে সরকার পরিচালনা না করলে এই সরকার বিপদে পড়বে এবং মানুষ বিকল্প খুঁজবে। নাহিদ ইসলামদেরকে তাদের গুরুরা এ কথাটা পরিষ্কার বুঝিয়েছেন যে বৈশ্বিক যে পরিস্থিতি সেটাও অনুকূল এই বিরোধী রাজনৈতিক শিবিরকে শক্তিশালী করবার জন্য। একদিকে জামায়াতকে পশ্চিমা পক্ষ, ভারত
কোনো বিকল্প বলে মনে করে না। অন্যদিকে বিএনপির প্রতি জন অসন্তোষ যখন তুঙ্গে উঠবে, মানে হামে একের পর এক শিশু মারা যাচ্ছে, শত শত শিশু মারা যাচ্ছে, টিকা ব্যবস্থাপনা কিংবা হাসপাতাল ব্যবস্থাপনা কোনো কিছুই তারেক রহমান সরকার, বিএনপি সরকার সামাল দিয়ে উঠতে পারবে এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হলো এক দফা, ব্যাপক সংকট সৃষ্টির মাধ্যমে। এরপর এই সংকট যখন আরো দীর্ঘায়িত হবে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে, তখন সেই জ্বালানি সংকট কি করে সামাল দেবে বিএনপি সরকার, সে বিষয়েও তাদের কোনো পরিকল্পনা বা কোনো বিবেচনার কথা জানা যাচ্ছে না। এই অবস্থায় ওই পক্ষটি নিশ্চিতভাবে নাহিদ ইসলামদেরকে আশ্বাস দিচ্ছেন যে তারা যেন গুছিয়ে বসে থাকে, অপেক্ষা করে, যে কোনো সময় আবারও রাজপথে আন্দোলন হলে যাতে বিকল্প হিসেবে তখন নাহিদ ইসলামরা দাঁড়িয়ে যেতে পারেন প্রবল শক্তি নিয়ে। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি কথা বলেছেন যে গণভোটের রায় যে সরকার মানে না, সে সরকারকে তারা যেমন অবৈধ বলতে চান, তেমনি তারা স্পষ্ট করে বলেছেন আমরা কোনো সময় নেব না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও সময় নেব না। 69-এর অর্জন রক্ষা করা যায় নাই, 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, 24-এর অর্জন রক্ষা না হলে আবার 26-27-এই এরকম যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। সেই কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তারা স্থানীয় নির্বাচন করতে চায়, কিন্তু বিএনপি এখন স্থানীয় নির্বাচন দিতে চায় না। কিন্তু তারা বোঝে দলে তাদের যথেষ্ট যোগ্য ব্যক্তিও নাই যাদেরকে তারা দর কষাকষি করে ভাগাভাগি করে ক্ষমতার বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারে। সে কারণে বিভিন্ন সিটি কর্পোরেশনের বেশিরভাগগুলোতেই তারা তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বটে, কিন্তু ধরুন ঢাকা দক্ষিণে কাউন্সিলর পদে যোগ্য প্রার্থীদের তারা আবেদনপত্র দিতে বলেছে। মানে জাতীয় নাগরিক পার্টি স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত হতে চায়, কিন্তু ঢাকা দক্ষিণেই তারা দেখছে যে কাউন্সিলর পদে দেওয়ার মতো তাদের যথেষ্ট যোগ্য প্রার্থী নাই। কাজেই কোনো রাগঢাক না করে তারা প্রার্থিতার আবেদন পত্র দাখিল করতে অনুরোধ করেছে পত্রিকায় ঘোষণা দিয়ে। এই জাতীয় নাগরিক পার্টি এখন লোক খুঁজতে এতটাই মরিয়া হয়েছে যে তারা কিন্তু জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ করবার নামে জামায়াতে ইসলামীর আরো যেসব ভাগ আছে বিভিন্ন নামে, যেমন ধরুন 2020 সালে জামায়াতে ইসলামীর প্রথিত যশা নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বেরিয়ে তার সঙ্গে তাজুল ইসলাম, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তারা বেরিয়ে এসে যে এবি পার্টি গঠন করলেন, আমার বাংলাদেশ পার্টি, যার এখন প্রধান মুখ ব্যারিস্টার ফুয়াদ আর মঞ্জু সাহেব, সেই এবি পার্টি নেতারা এসে যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টিতে। এরই মধ্যে আপ বাংলাদেশ, যেই আপ বাংলাদেশ গঠিত হলো এনসিপি গঠিত হওয়ার পর, কারণ তখন নাহিদ ইসলামরা বললেন কিছুতেই তারা ছাত্র শিবিরের নেতাদেরকে জাতীয় নাগরিক পার্টিতে ঢোকাতে চান না, ঢুকিয়ে বিতর্কের মুখে পড়তে চান না। সেই কারণে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের দুই সভাপতি আলিয়া হাসান জুনায়েদ আর রাফে সালমান রিফাত তখন আপ বাংলাদেশ গঠন করেছিলেন। এই রাফে সালমান রিফাত, এই আলিয়া হাসান জুনায়েদ, এরা কিন্তু রীতিমতো পুরো জুলাই আগস্টের আন্দোলনে নাহিদ ইসলাম জনগণের সামনে এসে কি ভিডিও বার্তা দেবেন বা সামনে সমাবেশে দাঁড়িয়ে কি বলবেন সেসবের খসড়া করা থেকে শুরু করে ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ পর্যন্ত সবকিছুই তারা করেছিলেন। অথচ এই এনসিপি শিবিরের কাছ থেকে দূরে থাকতে তাদেরকে ফেব্রুয়ারিতে দলে নেয় নাই। এখন আপ বাংলাদেশ বিলুপ্ত করে ছাত্র শিবিরের সব সাবেক নেতারা যে দল গঠন করেছিলেন তারা দলে দলে এসে যোগ দিয়েছেন এনসিপিতে। এনসিপিতে 44 জন যোগ দিয়েছেন এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। এবং এই যে 44 জনের যোগদান, সেটাকে ব্রডার অ্যালায়েন্স বা বৃহত্তর ঐক্য হিসেবে অভিহিত করেছেন এনসিপির নেতারা। এনসিপি তাদেরকে 3 দল, প্ল্যাটফর্ম ও সংগঠনের 44 জন নেতা কর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরিষ্কার বোঝা যাচ্ছে এনসিপির ভেতরে একটা চঞ্চলতা সৃষ্টি হয়েছে, যে এরা সকলে মিলে যুক্ত হয়ে বেশ কিছু পরিচিত মুখ যদি একত্র হতে পারেন, তাহলে বিএনপিকে যে কোনো ঝাঁকি দিলেই তারা
এই দলটিকে নিয়ে বিকল্প শক্তি হিসেবে ক্ষমতার কেন্দ্রে চলে যেতে পারবেন। এনসিপিতে যে দলে দলে বিভিন্ন দল থেকে এসে ব্যক্তিবর্গ যুক্ত হবেন, এই খবরটা গত কয়েক সপ্তাহ ধরেই সংবাদ মাধ্যমে ছিল। ডেইলি ক্যাম্পাস প্রথম এই খবরটি করে যে এনসিপিতে রুমিন ফারহানা, জুনায়েদ, রাফে সহ অর্ধশত জুলাইয়ের পরিচিত মুখ যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে। 9 এপ্রিলের এই খবরটি অনুযায়ী কিন্তু এরই মধ্যে প্রায় অর্ধশত নেতাকর্মী যোগ দিয়েছেন বটে। যোগ দিয়েছেন আলী হাসান, জুনায়েদ, রাফে সালমান, রিফাতের মতো ছাত্র শিবিরের সাবেক শীর্ষ নেতারা। তবে এখনো রুমিন ফারহানা এনসিপিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি সম্প্রতি বলেছেন যে তাকে নাকি এনসিপি নেতারা বলেছিলেন যে আপা আসেন আমাদের সাথে দলে যোগ দেন, তবে তিনি হেসে বিষয়টা উড়িয়ে দিয়েছেন। রুমিন ফারহানা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে পারেন এনসিপির এই যে বিএনপির বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে ওঠার ক্ষেত্রে। আগামী দিনগুলোতে এনসিপির ছাতার তলে আরো অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ এসে যুক্ত হতে পারেন। বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে তাদের পেছনে নিশ্চিতভাবে এমন পৃষ্ঠপোষক আছেন যারা বলছেন বিএনপি সরকার খুব শক্তপোক্ত হয়ে বসবার আগেই তার টালমাটাল অবস্থাতেই তাকে টলিয়ে দেওয়া যায় কিনা এবং তার কাছ থেকে ক্ষমতার আরো হিস্সা আদায় করে নেওয়া যায় কিনা সে বিষয়টি পরখ করে দেখতেও এনসিপির আরো শক্তি সঞ্চয়, আরো লোকবল বৃদ্ধি ছাড়া সামনে কোনো গতি নেই। আসসালামু আলাইকুম এবং আদাব। সারা পৃথিবীতে তেল নিয়ে একটা সংকট তৈরি হয়েছে। আপনারা জানেন যে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ত্রিমুখী সংকট কিংবা যুদ্ধ যাই বলি না কেন, তার ফলে তেল উৎপাদন, তেল পরিবহন সবকিছু মিলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু বাংলাদেশের একটা সুবিধা ছিল যে বাংলাদেশে পেট্রোল এবং অকটেন পুরোটাই আমদানি নির্ভর নয়। কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের গ্যাস ফিল্ড থেকে যে কনডেনসেট পাওয়া যায় সেখান থেকেই বাংলাদেশের চাহিদার প্রায় পুরোটা অকটেন এবং পেট্রোল আমরা পেয়ে থাকি। যেহেতু শেখ হাসিনা বলেছেন সেহেতু আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে শুনিনি বা শোনার চেষ্টা করিনি। কিন্তু হঠাৎ করেই আমরা এখন মিডিয়ায় দেখছি যে বাংলাদেশে নাকি 5টি কোম্পানি আছে যারা তেল সরবরাহের সাথে জড়িত। এই 5টি কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে তেল সরবরাহ করে থাকে এবং তারা সেখান থেকে চাহিদা অনুযায়ী পাম্পে এবং যেখানে যেখানে দেওয়ার সরবরাহ করে। কিন্তু একদিকে এই তেল সরবরাহকারী কোম্পানি আমাদের যে লোকাল প্রোডাকশন প্রচুর পেট্রোল এবং অকটেন এবং তাদের এখন রিজার্ভারে রাখার জায়গা নেই। ওদিকে আবার আপনারা তো জানেনই তেল নিয়ে কি চলছে। এইটার কারণ কি? এই কারণ খুঁজতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম যে এটা সত্যি যে দেশে প্রচুর পরিমাণে তেল আছে, কিন্তু সেই তেলটাকে চ্যানেলাইজ করে সাধারণ মানুষের কাছে আসতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখানে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এবং এই কৃত্রিম সংকট করার মধ্য দিয়ে নানা রকমের চুরি, চামারি, জালিয়াতি এই খবরগুলো আপনারা পেয়েছেন। কিন্তু এর চেয়েও বড় খবর হলো যে এই সংকট দেখিয়ে এখন বিদেশ থেকে তেল আমদানি করা হবে। এই তেল আমদানির সময় যেটা করা হবে সেটা হলো যে প্রচলিত বাজার দরের চাইতে বেশি দাম দিয়ে এই তেলটা কেনা হবে। এর ফলে যে অতিরিক্ত টাকাটা কেনার ব্যয় হবে দেশের, সেই টাকাটা এই দুর্নীতিবাজরা, এই সিন্ডিকেটরা, সরকারের ভেতরে লুকিয়ে থাকা এই সিন্ডিকেটরা এই টাকাটা মেরে খাবে, লুটপাট করবে, দুর্নীতি করবে। সুতরাং এই সাধারণ মানুষের এই তেল সংকটটা আসলে যতটা না প্রকৃত, আমরা তো মনে করেছিলাম যুদ্ধের কারণে হরমুজ প্রণালী যেহেতু সেখানে থেকে জাহাজ আসা যাওয়াটা একটা কঠিন হয়ে গেছে, বাংলাদেশে তেল পরিবহন করে যেসব জাহাজ আসে তার একটা বড় অংশ এই হরমুজ প্রণালী অতিক্রম করে আসে। সুতরাং আমরা কিন্তু বিশ্বাস করেছিলাম যে তেল নিয়ে আসলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি এদিকে আমেরিকা রাশিয়ার থেকে তেল কেনার জন্য পারমিশন দিয়েছে যে 2 মাসের মধ্যে মতো সময়, 2 মাসের জন্য আমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারবো। কিন্তু এখন কথা হলো যে এখন একটা সুবর্ণ সুযোগ, রাশিয়ার থেকে আমরা বেশি দামে তেল কেনা দেখাবো এবং সেখান থেকে আমাদের কমিশনটা হালাল করে নেব। কারণ হাওয়া ভবন তার অস্তিত্ব নেই ঠিকই, কিন্তু হাওয়া ভবনের সাথে যে মানুষগুলো ছিল
তারা তো এই সরকারের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেই আছে। সুতরাং সেই কমিশনের সেই পুরনো গল্প আমরা আবারও শুনছি, আবারও দেখছি, সেই একই নাটক। কিন্তু এই যে তেলের দাম 15 থেকে 20 টাকা বাড়ানো হলো, এর ফলে জনজীবনে কি হবে? এর আগে শেখ হাসিনার আমলে মাঝে মধ্যে তেলের দাম বাড়তো, হয়তো লিটার প্রতি 2 টাকা। একবার লিটার প্রতি 2 টাকা তেলের দাম বৃদ্ধিতে মির্জা ফখরুলের আমরা 2টি বক্তৃতা শুনেছিলাম। আমি এই বক্তৃতা দুটো আপনাদের একটু শোনাবো খুব অল্প সময়ের জন্য, কারণ এরা যখন কথা বলে তখন তো এরা মনে করে যে আমরা বোধহয় সব ভুলে গেছি, কিন্তু এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, তা আসুন আমরা একটু বক্তৃতাটা শুনে নিই। তারা একবারের জন্য জনগণের কল্যাণের কথা চিন্তা করেন নাই, কেউ করে না, যার ফলে আজকে অস্বাভাবিক ভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে। কি হয়েছে, এখন কি হবে আপনারা সবাই জানেন, যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, শুধু বাড়বে নয়, ট্রাকের ভাড়া বাড়বে, এবং একই সঙ্গে আমাদের যে চাল ডাল তেল লবণ সবজি যেগুলো বাইরে থেকে আসে তারও দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাবে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন এখানে তেলের দাম বাড়ানো হয়। কেন? তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়। 5 বছর আগে তো এই পেট্রোলিয়াম কর্পোরেশন লাভ করেছে প্রায় 39,000 কোটি টাকা। তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল, কিন্তু আপনারা কমাননি। এখনো কিন্তু তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে। এগুলোতে সরকারের কোনো কিছু যায় আসে না, কারণ বিদ্যুৎ এবং জ্বালানির কোনো ঘাটতি নেই। ঘাটতি নেই তো লোডশেডিং কেন? ঘাটতি নেই তো 8 ঘন্টা বিদ্যুৎ নেই কেন? কেন আজকে আপনারা তেল রেশন করছেন, জ্বালানি তেল রেশন করছেন, গ্যাস রেশন করে দিচ্ছেন? কেন আজকে বিশেষজ্ঞরা বলছে যে বাংলাদেশে এখন অশনি সংকেত, পেট্রোল ডিজেল আপনার দাম বাড়িয়েছে, তাই না? এছাড়াও একটা দুর্নীতির খবর আমরা পেলাম। আপনারা জানেন যে 2024 সালের জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জ, যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে আমরা সবসময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের কথা বলে থাকি, কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল সেই সময়ের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। এই নাজমুল হাসান, আপনারা যদি তার 2024 সালে তার সে কোথায় কোথায় গেছে দেশের মধ্যে এই তালিকাটা যদি বের করেন, তাহলে দেখবেন সে একাধিকবার চিটাগাং গিয়েছে, এবং তিনি চিটাগাংয়ে গিয়ে একাধিকবার তিনি বিভিন্ন বিদেশি প্রতিনিধিদের সাথে মিটিং করেছেন, এবং এই প্রতিনিধিদের সাথে তিনি বোট ক্লাব এবং সেখানে একটা হোটেল আছে, সেই রেডিসন হোটেল বোধহয়, সেই হোটেলে তিনি একাধিক মিটিং করেছেন, এবং প্রত্যেকটা মিটিংয়ে এই সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই নাজমুল হাসান সম্প্রতি তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ শোনা গেছে। সেই সাথে নৌবাহিনীর আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা গেছে। শুধু শোনা নয়, এই অভিযোগগুলো দুর্নীতি দমন সংস্থায় জমা পড়েছে, এবং দুর্নীতি দমন সংস্থার পক্ষ থেকে তদন্তও করা হয়েছে, এবং এই তদন্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান, তারও একটা বড় রকমের দুর্নীতির সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। এদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা হলো যে ক্ষমতার অপব্যবহার, কেনাকাটায় দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, এবং তাদের যে ট্যাক্স রিটার্ন, নিজস্ব ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো সব চুলচেরা বিশ্লেষণ করে দেখা গেছে যে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছে। যেমন চীন থেকে 6টা ক্রেন কেনার কথা 286 কোটি টাকা দিয়ে, কিন্তু নৌবাহিনীর প্রধানের সাথে সলা পরামর্শ করে সবাই মিলে এই 286 কোটি টাকা দিয়ে তারা 3টি ক্রেন কিনেছে, যেটা দিয়ে 6টি ক্রেন কেনার কথা ছিল, এবং যেত বাজার দর পরীক্ষা করে দেখা গেছে যে এই টাকায় 6টা ক্রেন কেনা যেত, কিন্তু তারা 3টা ক্রেন কিনেছে, এবং বাকি অর্ধেক টাকা 143 কোটি টাকা তারা লুটে পুটে খেয়েছে, এবং এই টাকা বিদেশে পাচারেরও প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন সংস্থা। আটলান্টায়, আমেরিকার আটলান্টা বেস 2-3টা নাম উঠে এসেছে যারা এই টাকা পাচারে সহায়তা করেছে, এবং প্রত্যেকটা দুর্নীতির সাথে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের নামও উঠে এসেছে। এর বাইরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মোংলা পোর্ট অথরিটি, এই সবাই
বেশ কিছু দুর্নীতি, ড্রেজিং এর দুর্নীতি, জাহাজ কেনার দুর্নীতি, চীন থেকে 6টা জাহাজ কেনার কথা, সেখানেও প্রায় 486 কোটি টাকার দুর্নীতির সম্পৃক্ততা পাওয়া গেছে। এবং এই যে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, তার স্ত্রী মিসেস নাজমুল হাসান, তার ভগ্নিপতি, তিনি একজন ব্যবসায়ী এবং আওয়ামী লীগ আমলের সাংসদ ছিলেন, মৌলভীবাজার 3 আসনের সাংসদ। তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে কাতারে গিয়েছেন এবং কাতারে এই এমপি একটি মার্কেট কিনেছেন বলে এই তদন্তে উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে এই মার্কেট কেনার পুরো টাকাটাই নাজমুল হাসান দিয়েছেন। তার মানে একদিকে রেজিম চেঞ্জ, একদিকে মানে সরকারের সাথে মির্জাফরি, আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ওয়াকারের ডান হাত হিসেবে কাজ করা। এখন এই আমি যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো সবই দুর্নীতি দমন সংস্থার তদন্ত থেকে পাওয়া রিপোর্ট এবং এটি অলরেডি একটি বিদেশি প্রচার মাধ্যমে প্রকাশিতও হয়েছে। সুতরাং আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে এই নৌবাহিনী প্রধান, এই তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, এদের যে দুর্নীতির তথ্য প্রমাণ উঠে এসেছে সেই বিষয়ে তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়।